হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প হার্টলক পর্ব 50, লেখিকা অরিন্দে রহিম। বারান্দায় ঘুমাচ্ছিস কেন? অবাক হয়ে প্রশ্ন ছিল ইয়াসা। তার কণ্ঠে ধর্মড়িয়ে উঠে বসল রুহি। চোখে এখনও ঘুম জড়ানো, পিট পিট করে তাকাচ্ছে সে। ব্যাপারটা বোঝার চেষ্টা করলো প্রথমে, তারপর দ্রুত ফেসবুকে ঢুকলো। হতাশ হলো রুহি। আলবি আইডিতে ঢুকেনি, মেসেজটাও দেখেনি। নেট অফ করে ভাইয়ের দিকে তাকালো রুহি। আমাকে সত্যি করে বল তো, তোর কী হয়েছে? সিরিয়াস কণ্ঠই আছে রে। তুই নিচু গলায় বলল, কিছু না ভাইয়া। চর মেরে গাল লাল করে ফেলবো। এত মিথ্যা বলা কোথা থেকে শিখেছিস তুই? বড়রা কিছু জিজ্ঞেস করলে সেটা সত্য সত্য উত্তর দিতে হয়, জানিস না? চুপ করে রইল রুহি। ভেতরটা দুমড়ে মুচকে যাচ্ছে। একটা কথাই মাথায় ঘুরপাক কাছে তার। আলবি কেন তাকে উপেক্ষা করেছে? আলবি যেরকম সম্পর্ক চায় সে তো সেটা মেনে নিয়েছে, তাই তো এখন অবধি কাউকে জানায়নি তার আর আলবির সম্পর্কের কথা, একমাত্র অনুবাদে। এমনকি বৃষ্টি মিষ্টিও জানে না। কোনোদিন আলবির সাথে আলাদাভাবে ঘুরতে যাওয়ার আবদার করেনি, আলবিকে বলেনি আমাকে রাতের বেলা মোমের আলোয় ডিনার করো। শুধু একটা জিনিস চেয়েছে, আলবি তাকে একবার অন্তত বলুক ভালোবাসি, ব্যাস, আর কিছু তো নয়। তুই কি আদৌ শুনছিস আমি কি বলছি? এই রুহি, রুহি ধাক্কা দিল ইয়াসার। ইয়াসার চমকে উঠল। কি? বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ইয়াসার, সেই সঙ্গে কপালে সূক্ষ্ম কিছু ভাঁজ। সে শিউরে কিছু একটা হয়েছে এই মেয়ের, কিন্তু কি সেটাই বুঝতে পারছে না ইয়াসার। কি ভাইয়া, কিছু বলবে? কি হয়েছে তোর? আমার আমার কি হবে? কিছুই তো না। মিথ্যে বলিস না রুহি, আমি তোর কাছে সব শেয়ার করি। তুই কেন লুকাচ্ছিস? কিছু হয়ে থাকলে বল লক্ষ্মী বোন। আমি কাউকে কিচ্ছু বলবো না, বিশ্বাস নেই? মাথা নত করে ফেলল, চোখ দুটো ভিজে উঠছে তার। নিচু স্বরে বলল, বিশ্বাস আছে ভাইয়া, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না। এই ব্যাপারটা আমার অনেক গোপন ব্যাপার। ভ্রুকুটি করে রুহির দিকে তাকিয়ে রইল ইয়াসা। খানিকক্ষণ পর বলল, অনেক ব্যক্তিগত? রুহি হ্যাঁ সূচক মাথা নাড়ল। ঠিক আছে, আমাকে না হয় না শেয়ার করলে, কিন্তু এতটুকু বল, কি নিয়ে এতটা আপসেট তুই? আজকে কত বড় ব্যাপার ঘটে গেল তোর জীবনে, কত বড় পাওয়া, অথচ মুখে একটু হাসি ছিল না। সবসময় এমন লোকে ছিল যেন লক্ষ্য পৃথিবীর কান্না নিয়ে ঘুরছিস, যে কোনো মুহূর্তে ব্যয় ব্যয় করে কেঁদে ফেলবে। কারোর সাথে সম্পর্ক আছে তো? আড়ষ্ট ভঙ্গিতে মাথা নাড়ল রুহি, হাত দিয়ে পায়ের নখ খুঁড়ছে আনমনে। তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। আতকে উঠে রুহি এদিক ওদিক ঘাড় চাকালো, তড়িঘড়ি করে বলল, না না। তবে ঝগড়া হয়েছে? হো করে হেসে উঠল ইয়াসার। ব্রু কুঁচকে তার দিকে তাকালো রুহি। ইয়াসার এমনভাবে হাসছে যেন বহুদিন পরে এরকম মজার কিছু দেখলো সে। কঠিন গলায় রুহি বলল, ভাইয়া। হাসি থামিয়ে দিল ইয়াসার সঙ্গে সঙ্গে, পুরোপুরি না। ঠোঁটে এখনও হাসির ঝিলিক, হাসি মুখে বলল, সরি বোন, কিন্তু তোর কথা শুনে না হেসে পারলাম না। সামান্য ঝগড়া হয়েছে এই জন্য তুই এমন পেঁচার মতো মুখ করে বসে আছিস? হায় রে, যদি একবারে ছাড়াছাড়ি হয়ে যায় তখন বোধহয় নিজেই নিজের কবর করে তার ভিতর ঢুকে বসে থাকবে। আবার হাসল ইয়াসার। আরও বেশি মুখ গম্ভীর হয়ে গেল রুহি। হাঁটুতে মুখ লুকিয়ে নিল লজ্জায়। ভাইয়া তার দুঃখ বুঝলো না, এটা ভেবে কষ্ট হলো তার। ইয়াসার রুহির অবস্থা থেকে হাসি থামালো, তারপর সোজা হয়ে বসে বলল, দোষটা কার? কার জন্য ঝগড়া হলো? জানি না আমি। কখনো মনে হচ্ছে আমি দোষী, কখনো মনে হচ্ছে সে দোষী। হুম, তোর নিজেকে দোষী কেন মনে হচ্ছে জানিস? কারণ তুই তাকে অনেক বেশি ভালোবাসিস, তাই। কারণ তুই তাকে অনেক বেশি ভালোবাসিস, তাই। এই কারণে তার সাথে কথা বলতে না পেরে ছটফট করছিস তুই। তাই তাকে সরি বলে দ্রুত নিত্যদের সমস্যার সমাধান করে ফেলতে চাচ্ছি, যেন আবার কথা বলতে পারিস, তাই না? অবাক হয়ে মাথা নাড়ল রুহি। ইয়াসার তার মনের খবর কিভাবে বুঝে গেল? চোখ জোড়া গোল গোল হয়ে আছে তার। আমি জানি না তোদের ঝগড়া কী নিয়ে গেছে, কিন্তু একটা উপদেশ দে শোন। তুই আগে থেকে স্যারেন্ডার করিস না, সময় যেতে দে। দেখ তোর মতো সেও ছটফট করে কিনা তোর সাথে কথা বলার জন্য, আসে কিনা সরি বলে সব ঠিকঠাক করে নিতে। যদি আসে বুঝবি সে তোর মতোই কষ্টে আছে, তাই আর না পেরে সব দোষ মাথা পেতে নিতে এসেছে। তখন তাকে নির্দ্বিধায় ক্ষমা করে দিবি। আর যদি দেখিস যে না, সে তার ভাব নিয়েই আসছে না, তোর জন্য ছটফটও করছে না, তাহলে বুঝে নিস ওই ভালোবাসায় খাদ আছে। যে তোকে সত্যি সত্যি নিখুঁতভাবে ভালোবাসে সে তোর সাথে কথা বলে থাকতেই পারবে না।
এছাড়া কথাগুলো মনে ধরল রুহি। আসলে তো এটা তো অনেক বড় একটা সুযোগ আলবির মনে তার জন্য কি আছে সেটা খুঁজে বের করার জন্য। সে ততক্ষণই ফেসবুকে ঢুকে আলবিকে দেওয়া মেসেজটা আনসেন্ড করে দিল। তারপর নিজের একটি স্ট্যাটাস অফ করে বেরিয়ে আসলো। মুখে হাসি ফুটিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এবার দেখবো আমার জন্য কতটুকু ভালোবাসা তার। হাসলো ইয়াসার, প্রশ্ন করলো, সে কে? তার নামটাও জানতে পারি না? পারো, তবে এখন নয়, আমি খুব দ্রুত বাসার সবাইকে জানাবো। আমাদের পরিচিত কেউ? হ্যাঁ। উঠে দাঁড়ালো ইয়াসার। ঠিক আছে, তুই যথেষ্ট বুদ্ধিমতী রহি, তোর উপর আমার বিশ্বাস আছে। সে যেই হোক না কেন এই বাড়ির জামাই হওয়ার উপযুক্ত হবে, এটা নিয়ে চিন্তা রইল না আর। আমি তোমাদের সম্মান কখনোই নষ্ট করব না ভাইয়া। তাকে তোমরা হাসি মুখে মেনে নিবে, এটা আমার বিশ্বাস, কারণ সে মানুষটা এরকম। প্রত্যুত্তরে চমৎকার একটা হাসি ছুড়ে দিয়ে চলে গেল ইয়াসার। রুহি একাই বসে রইল। সন্ধ্যার পথে আকাশ যে কোনো মুহূর্তে সবটুকু আলো ফুরিয়ে ঝপাত করে নেমে পড়বে অন্ধকারে। শেষ বিকেলের শেষ আলোয় রুহি ড্যাব ড্যাব চোখে পাখিদের ঘরে ফেরার আয়োজন দেখতে লাগলো। মাগরিবের নামাজ পড়ে বারান্দায় এসে বসেছে রুনু। গায়ে মোটা শাল ঝরানো, তবুও হালকা হালকা শীত করছে তার। হাতে এক মগ ধোয়া ওঠা গরম কফি শাশুড়ি বাসুর ভাবিকে দিয়ে তারপর নিজের মগ নিয়ে এখানে এসেছে সে। যখন নিজের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকে রুনু, তখন এখানে নিরিবিলিতে এসে বসে। এটাই তার স্বভাব হয়ে দাঁড়িয়েছে, নইলে সচরাচর বারান্দার দিকে পা মারায় না রুনু। রুনু ভাবছে, এখন এক মনে ভাবছে সে সুখী কিনা। তার শাশুড়ি নেলি আন্টি যথেষ্ট ভদ্রমহিলা, রুনুকে কখনো দুঃখের মুখ দেখতে দেয়নি। নিজের পেটের সন্তানের জন্য যা যা করে মানুষ, তাই তাই করে সে রুনুর জন্য। শুভ যদি ভুল করে রুনুর সঙ্গে কোনো ভুল করে বসে, তাহলে তাকে ধরে পেটাতেও দ্বিধাবোধ করেন না তিনি। শুধু রুনুর সাথেই নয়, বড় বউ তমার সঙ্গে একই আচরণ করেন তিনি। তমাকেও নিজের মেয়ের মতো আদরে রাখেন। ঘরে কাজ কাম অতটা করান না। তমা একজন ফ্যাশন ডিজাইনার। বাবার বাড়িতে যেসব শখ আহ্লাদ পূরণ হয়নি তার, সেই সবই এ বাড়িতে এসে পূরণ হয়েছে। একমাত্র নেলি আন্টির কারণে। এই জন্যই তমা তার বাবার বাড়ি থেকেও এখানে থাকতে বেশি সুখ বোধ করে। এরপর আসা যাক শুভর বড় ভাই অর্কের ব্যাপারে। তিনিও যথেষ্ট ভালো লোক। রুনুকে ছোট্ট বোনের চোখে দেখে তমার জন্য একটা জিনিস আনলে মনে করে রুনুর জন্যও আনে। রুনু তাকে দাদা ভাই বলে ডাকে। রুনু যা যা বানায় বায়না করবে, তাই তাই পূরণ করবে অর্ক। রুনু যেটা খেতে চাইবে ঠিকই রাতের বেলা অফিস শেষে নিয়ে আসবে উনি। এরপর আসা যাক শুভর ব্যাপারে। নিঃসন্দেহে সে যে একজন বউ পাগল মানুষ, তা যে কেউ দেখলে বুঝে যাবে। রুনু একদিন মজার ছলে বলেছিল, খিদা লাগছে, আজকে নতুন কিছু খেতে ইচ্ছে করছে। শুভ কোলে থেকে ল্যাপটপ নামিয়ে জিজ্ঞেস করেছিল, কি খাবা বলো, আমি আনিয়ে দিচ্ছি। না, বাইরের খাবার না, আমি আজকে তোমার কলিজা ভুনা করে খাবো, বেশি ঝাল দিয়ে কষিয়ে, একদম মাখা মাখা চল। উফ, অসাধারণ। হতভম্ব হয়ে শুভ খানিকক্ষণ রুনুর দিকে চেয়ে থেকে জিজ্ঞেস করে, আর ইউ কিডিং রুনু? নো, আই এম নট। আমার সত্যি তোমার কলিজা ভুনা খেতে ইচ্ছা করছে। কি আমার এই আবদার পূরণ করবে না? বলেই অসহায় মুখ করে তাকিয়েছিল রুনু। শুভ বিনা বাক্যে ব্যয়ে উঠে চলে যায়। কিছুক্ষণ পর রুনু দেখে রান্নাঘর থেকে বটি হাত নিয়ে এসেছে শুভ। বটিটা রুনুর দিকে এগিয়ে দেয়। রুনু বিস্ময়ের চোখে তাকিয়ে থাকে। শুভ বটিটা বিছানার উপর রেখে রুনু একটা ওড়না দিয়ে নিজের চোখ বেঁধে ফ্লোরে টান টান হয়ে শুয়ে পড়ে। রুনু অবাক গলায় জানতে চায়, কি করছো তুমি? অবস্থাতেই শুভ জবাব দেয়, নিজের মৃত্যু চোখে দিয়ে দেখতে পারবো না, আবার তোমার কোনো আবদার অপূর্ণও রাখতে পারবো না, তাই আমি চোখ বেঁধে নিয়েছি। এবার এসো, বুকে চালিয়ে দাও বটিটা, কলিজাটা বের করে খেয়ে নাও। হতবিহ্বল হয়ে পড়ে রুনু। শুভর পাগলামিতে হাসার কথা থাকলেও সে সময় কেন জানি চোখে পানি চলে এসেছিল রুনু। এতটা ভালোবাসা সে না চাইতেও পেয়ে গেছে। কোনোদিন ভাবেওনি সে কেউ তাকে এভাবে ভালোবাসবে। রুনু সেই দৃশ্যের কথা ভেবে আনমনে হেসে ওঠে। এমন সময় পাশ থেকে কেউ বলল, জিনে ধরেছে। রুনু চমকে ওঠে, হাত থেকে মগটা পড়ে যায়, কামিজে কফির ছাড়াছাড়ি। ভাগ্যিস কফিটা ঠান্ডা হয়ে গিয়েছিল। রাগ নিয়ে রুনু বলল, কতবার বলেছি এভাবে হুটহাট আমাকে ভয় পাইয়ে দেবে না। দেখো কি হলো, আমার কফি। শুভ দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায়, কেমন একটা ঘোর লাগা চাউনি। এক দৃষ্টি রুনুকে দেখছে সে। রুনু যখন বুঝতে পারে শুভর চাউনি তাকে
ভস্ম করে দিচ্ছে। আড়সটায় জমে যায় সে। জড়তা নিয়ে শুভর পানে তাকায় আমতা আমতা করে। এভাবে কি দেখছো? তাকিয়েছো কেন অমন করে? আমার বউকে আমি দেখবো না, তোকে বাইরের লোকে দেখবে? তুমি দেখবে, কিন্তু এভাবে তাকিয়ে আছো কেন? তাকিয়ে থাকলে কি হয়? লজ্জা করে বলে চোখ নামিয়ে নিল রুনু। কামিজ ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো। কপিটা মুছতে হবে। বলতে বলতে দরজার দিকে পা বাড়ালো সে। এমন সময় হ্যাঁচকা টানে অনুভব করলো রুনু। শুভকে আড়ষ্টে পৃষ্ঠে ধরে টাল সামলালো। রাগী গলায় বলল, এভাবে টান দিলে কেন? পড়ে যেতাম। আমি ধরে নিতাম। না ধরতে পারলে আমার কোমর যেত। সারা জীবন কোলে কোলে নিয়ে থাকতাম। রুনু চুপ হয়ে গেল। কথার পিঠে কথা চালাচালি করা যাচ্ছে না। মানুষটা এত মায়া মাখানো কথা বলে রুনু কি পাল্টা জবাব দিতে পারে? শুভ আঙ্গুলের ডগা দিয়ে রুনু কপাল থেকে কিছু এলোমেলো ছোট চুল সরিয়ে দিল। এমনভাবে রুনু শিউরে উঠল। তার মনে পড়ে গেল সেই রাতের কথা, যেদিন শত চেষ্টা করেও এই মানুষটার নিশাতুর আদর থেকে নিজেকে বাঁচাতে পারেনি। শরীর আর মস্তিষ্কের যুদ্ধে সেদিন শরীরে জিতেছিল। এরপর মনটা দিতে হয়েছে অনায়াসে। স্যারও ছোট্ট করে বলল রুনু, এক শর্তে ছাড়া যায়। কী শর্ত? একটা চুম গালে তো দিচ্ছি। মাথা নাড়ল শুভ। উফ, আজ অবধি আমার ঠোঁটে তোমার ঠোঁট নিজে চায় ছোঁয়ালে না। আজকে আমার ঠোঁটে তোমার স্পর্শ চাই। লজ্জায় মরি মরি রুনু শুভর বুকে দুরুম করে কিল বসিয়ে দিল। মুখ বাঁকিয়ে বলল, দামড়া গরুর বিমরতি জেগেছে। চোখ পাকায় শুভ। গরুর গুঁতো তো খাওনি, তাই এত কথা বেরোয়। চুপচাপ যা করতে বলো হয়েছে তাই না করলে। না করলে কি? হ্যাঁ শুনি। শুভর কথা শেষ হওয়ার আগে প্রশ্ন করল রুনু। ঠোঁটের কোণে বাঁকা হাসি এঁকে উত্তর দিল শুভ। গুঁতো দিয়ে এপর ওপর করে ফেলবো ম্যাডাম। এক গুঁতোয় একদম বাচ্চা কাচ্চার মা বানিয়ে ফেলবো। দুহাতে কান চেপে ধরে রুনু। লোকটা এত অশুভ কেন সে? কান থেকে হাত সরিয়ে চোখ রাঙায় রুনু। তারপর ইচ্ছা মতো শোভাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। শুভ হাসছে। কপালের উপরে এক কাছে আলু থালু চুলের ছড়াছড়ি। মায়াময় দেখতে লাগছে মুখটা। রুনু মুগ্ধ হলেও মারা থামল না। আরো জোরে কিল ঘুষি মারতে লাগলো। যত ইচ্ছে মারো, নো প্রবলেম, বাট আজকে ছাড়াছাড়ি নেই। যা চাইছি তা না পেলে আর ছাড়ছি না আপনাকে ম্যাডাম। এমন করো না প্লিজ। আমি লজ্জাতে মরে যাব না। আর শোনো, তোমার লজ্জা অনেক আগে ভেঙে দিছি আমি। এখন নতুন করে লজ্জা লজ্জা নাটক করো না। আজকে আমার চাই চাই। দীর্ঘশ্বাস ফেলল রুনু। 2 সেকেন্ড ভেবে রাজি হয়ে গেল। ঠিক আছে, তবে শর্ত আমার আছে। চোখ বন্ধ করে রাখবা, আর আমি দিয়েই দৌড় দেব। খুশি খুশি চেহারা রুনুকে বাঁধন থেকে আলগা করে দিল শুভ। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো। অপেক্ষা করছে। শোনা গেল ধূপ ধাপ শব্দ। শুভ চোখ করে দেখলো কোথায় কি, রুনু পালিয়েছে। শুভ চেঁচিয়ে ডাকলো, এই রুনু এই। ততক্ষণে ঘরের দরজায় পৌঁছে গেছে রুনু। পিছন ফিরে শুভর দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি কাটলো। তারপর এক ছুটে বেডরুম থেকে বের হয়ে গেল। রেলিংয়ে থাবা মেরে পিছন ফিরে শুভর দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি কাটলো। তারপরে এক ছুটে বেডরুম থেকে বের হয়ে গেল। রেলিংয়ে থাবা মেরে কটমট করে শুভ বলল, আজকের রাতটা শুধু হোক, তোমাকে আমি মজা দেখাবো মিসেস শুভ।